অনুপ্রিয়র কেমিস্ট্রি ক্লাসে আজ সবাইকে স্বাগত। আজ ক্লাস 11-এর আমরা স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টার নাম্বার 2 পরমাণুর গঠন নিয়ে আলোচনা শুরু করব। আজ আমরা জানব পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে, তাছাড়াও ইলেকট্রন বিন্যাস, তাছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা এখানে জানব। এবার এই পরমাণুর গঠনে প্রথমেই জানতে হবে যে ইলেকট্রন, প্রোটন কিভাবে আবিষ্কার করা হয়েছে। ইলেকট্রন বিজ্ঞানী জে থমসন ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন আবিষ্কার করেন। এই ইলেকট্রনকে আমরা ই মাইনাস বা -1 E0 দ্বারা প্রকাশ করতে পারি। এই ইলেকট্রনের একটি নির্দিষ্ট ভর আছে, মাস, যেটিকে আমরা স্মল m দ্বারা বোঝাতে পারি। 9.1 × 10⁻⁻28 and 9.1 × 10⁻31 এটা হবে গ্রামে সিজিএস পদ্ধতিতে, সিজিএস, আর এটি হবে কিলোগ্রামে, এটা হচ্ছে এসআই। এছাড়াও ইলেকট্রন সম্পর্কে আমরা তার আধান সম্পর্কে জানব। ইলেকট্রনের আধান বা চার্জকে আমরা ই দ্বারা প্রকাশ করছি, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করছি, আবার এখানে চার্জকেও আমরা ই দ্বারা প্রকাশ করছি। চার্জেরও দুটি আছে, এখানে আমরা আধান লিখে নিতে পারি। চার্জ ই সেটা হলো 1.6 × 10⁻⁻19 কুলম এসআইতে এবং 4.8 × 10⁻10 ESU সিজিএসে। ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবার আমরা প্রোটন সম্পর্কে জানব। এই প্রোটন আর্নস্ট রাদারফোর্ড আবিষ্কার করেন। অ্যানোড রশ্মি থেকে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের তুলনায় প্রায় 1890 গুণ বেশি। আধান একই, কিন্তু সেটি অপোজিট সাইনযুক্ত, চিহ্নযুক্ত। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের আধান একই, কিন্তু ইলেকট্রনের আধানের যা চিহ্ন হবে অর্থাৎ ঋণাত্মক চিহ্ন, এখানে প্রোটনের ক্ষেত্রে সেটাই হবে কিন্তু পজিটিভ অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত। এবার আমরা রাদারফোর্ডের যে পরীক্ষা, সোনার পাতের পরীক্ষা, সেটা একটু ভালোভাবে জানব। রাদারফোর্ডের পরীক্ষায় তিনি ব্যবহার করেছিলেন রেডিয়াম কার্বাইড, একটি তেজস্ক্রিয় পদার্থ যা আলফা কণা নিঃসরণ করে। এই আলফা কণাকে সামনেই রাখা হয়েছে একটি লেড পাত, যা কি করছে না কিছু আলফা রশ্মিকে এই ছোট্ট ছিদ্র দ্বারা যেতে দিচ্ছে, বাকিগুলোকে কি করছে না শোষণ করে রাখছে। এই সরু ছিদ্র দ্বারা যখন আলফা রশ্মিগুলো বেরোচ্ছে, এই পরীক্ষাটি করার পরে, কিছুক্ষণ ধরে পরীক্ষাটি চলার পর, আমাদের পরীক্ষাটি বন্ধ করার পরে এই ধাতব পাতটিকে বাইরে এনে তখন পরীক্ষা করে দেখছে যে এখানে কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। এই যে গোল চিহ্নটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ বাকি এখানে রয়েছে। এখান থেকে এটি জেডএনএস পলকযুক্ত পাত ব্যবহার করা হয়েছিল, সেই জায়গাতে কোনো ক্ষতের সৃষ্টি হয়নি। এই জায়গাতে
শুধুমাত্র এখানে কি হয়েছে না এই ধারে এগুলোতে কিন্তু কি হয়েছে না ক্ষতের সৃষ্টি হয়েছে, ক্ষতের সৃষ্টি হয়েছে, কিন্তু বাকি এই মাঝখানে কোথাও হয়নি। এই জন্য এখান থেকে তিনি বুঝতে পারলেন যে মাঝখানে কিছু একটা আছে, যেটা হচ্ছে কি না আলফা কণাকে যে বিকর্ষণ করে সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত কোনো ভারী কণা আছে, ভারী অংশ আছে। এখানেও কিন্তু কি আছে তার মাঝখানে এবার ফাঁকা ফাঁকা জায়গাতে কোনো জায়গায় ঋণাত্মক বা বিপরীত আধানগ্রস্ত কোনো কণা ছুটাছুটি করছে। এই জায়গা থেকে এটি আমাদের ঋণাত্মক নেগেটিভ কণা ইলেকট্রনের আবিষ্কার করলেন এবং এই মাঝখানের নাম দিলেন যেটি ভারী অংশ, অথচ আলফা কণার মতোই সেটি পজিটিভ আধানগ্রস্ত, সেটিকে বলা হলো কি না নিউক্লিয়াস। অর্থাৎ রাদারফোর্ডের পরীক্ষা থেকে আমরা নিউক্লিয়াসের মধ্যে থাকা পজিটিভ কণাকে প্রোটন এবং তার বাইরে ফাঁকা স্থানে মাঝে মাঝে ঋণাত্মক কণাগুলিকে ইলেকট্রন নামাঙ্কিত করলেন। এই রাদারফোর্ড এই পরীক্ষাটি করেছিলেন 1911 সালে। রাদারফোর্ড এই পরীক্ষাটি করেছিলেন 1911 সালে। এখন প্রথম প্রশ্ন, যে রাদারফোর্ডের পরীক্ষায় নিউট্রনের কোনো কথা উল্লেখ নেই কেন? এটার উত্তর আমরা লিখব। রাদারফোর্ড পরীক্ষাটি করেছিলেন 1911 সালে, কিন্তু বিজ্ঞানী স্যাডউইক 1932 সালে আলফা কণা দ্বারা বেরিলিয়ামকে স্ট্রাক করে বা আঘাত করে এই নিউট্রন আবিষ্কার করেন। সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রনের উপস্থিতির কথা রাদারফোর্ডের পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি। এখন এই সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রনের ভর পরমাণুর ভরের থেকে কম হয়। এই সন্দেহটির জন্য বিজ্ঞানী স্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। সেটা বুঝতে পারেন যে নিউট্রন একটি নিস্তড়িত, কারণ প্রোটন এবং ইলেকট্রন এরা তো নিজেরা আধানগুলিকে প্রশমিত করে ফেলছে, তাহলে পরমাণুতে আর নতুন কোনো আধানযুক্ত কণা নেই, অর্থাৎ নিউট্রন একটি নিস্তড়িত কণা এবং অবশ্যই একটি নির্দিষ্ট ভরযুক্ত কণা। তাই তিনি 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। এই নিউট্রন নিস্তড়িত অর্থাৎ নিউট্রাল, নিস্তড়িত, এবং এই নিউট্রন কি আছে নির্দিষ্ট ভরযুক্ত। এরপর আমরা রাদারফোর্ডের পরীক্ষার সীমাবদ্ধতা জানব। এখন আমরা পড়ব রাদারফোর্ডের পরীক্ষার ত্রুটি। 1 নম্বর ত্রুটি, যে রাদারফোর্ডের পরীক্ষায় বলা হয়েছে যে ইলেকট্রনটি অনবরত শক্তি বিকিরণ করছে। যদি ইলেকট্রনটি অনবরত শক্তি বিকিরণ করে তাহলে সেটি কিছু সময় পরে নিউক্লিয়াসের দিকে আসতে শুরু করবে এবং একটা সময় পরে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, যা বাস্তবে সম্ভব নয়। তার জন্য এখানে আমরা ওটা লিখব যে এখানে যদি নিউক্লিয়াস থাকে তার বাইরের জায়গা থেকে ইলেকট্রন ঘুরে এখানে চলে আসার কথা, এই নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়ার কথা, যা বাস্তবে কিন্তু সম্ভব নয়। এটা 1 নম্বর। নাম্বার 2, ইলেকট্রন যদি অনবরত শক্তি বিকিরণ করে তাহলে আমরা নিরবচ্ছিন্ন বর্ণালী পাব। অর্থাৎ আমরা যখন অনেক আগে সূর্যগ্রহণ দেখার জন্য আমরা ফটোগ্রাফিক প্লেটের ব্যবহার করতাম, তখন আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারব। তখন কি হচ্ছে না, তখন ওই ফটোগ্রাফিক প্লেট দ্বারা আমরা সূর্যগ্রহণ ক্লিয়ারলি বুঝতে পারতাম, কারণ সূর্যের এত উজ্জ্বল রশ্মিতে আমরা সূর্যের দিকে ভালোভাবে তাকাতে পারতাম না। কিন্তু ফটোগ্রাফিক প্লেট দ্বারা যদি আমরা দেখতাম তাহলে ভালোভাবে দেখা যেত। এই ফটোগ্রাফিক প্লেট যখন কোনো ক্যামেরাতে প্রবেশ করানো হতো
বা ক্যামেরা থেকে যখন ফটো ক্লিক করার পরে বাইরে বের করানো হতো, তখন এটি একটি অন্ধকার রুমে এই ঘটনাটি ঘটানো হতো। কারণ হচ্ছে কি না, আলোকিত হলে সমগ্র অংশটিই কালো হয়ে যাবে। এই কারণেই আমরা এই রকম বর্ণালী বা নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু আমরা আসলে এটি ফাইন স্পেকট্রা বা রেখা বর্ণালী পাই। কখনো সাদা, কখনো কালো, কালো দাগগুলো একটু মোটা হতে পারে কখনো কখনো কখনো। এটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন সর্বদাই কিন্তু শক্তি বিকিরণ বা শোষণ করে না। নিরবচ্ছিন্ন বর্ণালী, আর এটি হচ্ছে রেখা বর্ণালী। বিজ্ঞানী নিলস বোর যে সংশোধনগুলি করেছিলেন সেগুলি হলো বোরের স্বীকার্য। 1 নম্বর, কোনো একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথেই ঘূর্ণন করে বা ঘোরে। অর্থাৎ এখানে আমরা লিখব প্রতিটি ইলেকট্রন একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে। সেই কক্ষপথের একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে পারি, যেটা হলো mvr = nh/2π। mvr = nh/2π। এখানে নাম্বার 2, কক্ষপথে থাকাকালীন কোনো ইলেকট্রন শক্তি গ্রহণ বা বর্জন কোনোটিই করে না। যখন কক্ষপথে যে কক্ষপথেই থাকুক না কেন, ইলেকট্রনটি কক্ষপথে থাকাকালীন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না। কক্ষের শক্তি নির্দিষ্ট। 3 নম্বর স্বীকার্য আমরা পড়ব, নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বৃদ্ধি পায়, নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে, শক্তিও তত বৃদ্ধি পায়। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি গৃহীত হয়। আবার একই রকমভাবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় শক্তি অবশ্যই বর্জিত হবে। এই শক্তির গ্রহণ বা বর্জন তরঙ্গ রূপে ঘটবে। এই শক্তির গ্রহণ বা বর্জন তরঙ্গ রূপে ঘটবে। এরপর আমরা পড়ব প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ এই শক্তির গ্রহণ বা বর্জন সর্বদাই এটি স্বল্প শক্তির পূর্ণসংখ্যার গুণিতকে ঘটে। এই ক্ষুদ্র যে শক্তির এককটি, সেটিকে আমরা বলতে পারি কোয়ান্টাম। আলোর ক্ষেত্রে সেই শক্তিটাই হয়ে যায় ফোটন। এই যে তত্ত্ব, এই তত্ত্বটি হলো কি, প্ল্যাঙ্কের তত্ত্বটি হলো যে এই শক্তির গ্রহণ বা বর্জন যাই হোক না কেন, কোনো বস্তুর মধ্যে নিহিত কিছু পরিমাণ যে অন্তর্গত শক্তি, এই শক্তিটাই হচ্ছে কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। তো শক্তি ভ্যারিজেস কম্পাঙ্ক। শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ভ্যারিজেস নিউ। এটি হচ্ছে কি নিউ মানে হলো কম্পাঙ্ক। নিউকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে কম্পাঙ্ক। ই সমানুপাতিক থাকলেই আমরা কি লিখব, ছোট্ট একটি ধ্রুবক লিখব। ই = হচ্ছে এইচ নিউ। এই এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এই এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এই এইচের একটি নির্দিষ্ট মান আছে। অর্থাৎ আমরা পেলাম ই = এইচ নিউ।
এইচ হলো ধ্রুবক, যার মান 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড, বা লিখতে পারি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আমরা এমনিতে আগেও জানি যে নিউ ইকুয়ালস টু হচ্ছে সি বাই ল্যামডা। এই মানটি যদি আমরা ওখানে বসাই তাহলে আমরা পাবো ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে কখনো কখনো এই সূত্রটাও প্রয়োজন, কখনো কখনো এই সূত্রটাও আমাদের প্রয়োজন। এখানে এইচ তো হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর গতিবেগ, সি হলো আলোর গতিবেগ। এই আলোর গতিবেগের মানগুলিও আমাদের জানা দরকার। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বা আমরা লিখতে পারি 3 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড। এই ল্যামডা কি? ল্যামডা হলো, এটিকে আমরা কি দ্বারা, ল্যামডা আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই ল্যামডাকে প্রকাশ করার জন্য আমরা ছোটোখাটো কয়েকটা ইউনিট আমরা ব্যবহার করি। এই ছোটোখাটো ইউনিটগুলির মধ্যে আমরা ন্যানোমিটার, অ্যামস্ট্রং, পিকোমিটার এগুলি বেশি ব্যবহার করি, তাই আমরা এগুলো সম্পর্কেও একটু জানব। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁻7 সেন্টিমিটার বা 10⁻⁹ মিটার। 1 পিকোমিটার সমান আমরা লিখতে পারি 10⁻⁻10 সেন্টিমিটার বা 10⁻⁻12 মিটার, বা আমরা 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু লিখতে পারি 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার। এই অর্থাৎ আমরা জানতে পারলাম যে একটি ফোটন কণার শক্তি এইচ নিউ, এক্সটি ফোটন কণার শক্তি এক্স এইচ নিউ, বা বলা যেতে পারে 1 মোল ফোটন কণার শক্তি এন এ অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এইচ নিউ। তবে মনে রাখবে এইচ নিউ 0.5 এইচ নিউ বা 1.5 এইচ নিউ এগুলি অসম্ভব। সর্বদাই এইচ নিউ বা 2 এইচ নিউ বা 3 এইচ নিউ এগুলি সম্ভব। এই রকম কিছু সম্ভব, কিন্তু ভগ্নাংশ কখনোই সম্ভব নয়। এরপর আমরা নিজেরা একটা নিউমেরিক্যাল বা অঙ্ক করে দেখতে পারি। আমরা অঙ্কটি এখানে লিখে নিয়েছি। 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো থেকে 1 জুল শক্তি পাওয়ার জন্য কতগুলি ফোটনের প্রয়োজন হবে। আমরা আগেই পড়েছি যে ন্যানোমিটার থেকে আমরা সেন্টিমিটার বা মিটার করতে পারি। এখানে ই অর্থাৎ শক্তি দেওয়া আছে 1 জুল, আর ল্যামডা যেটাকে তরঙ্গদৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি ল্যামডা দ্বারা, এখানে লেখা আছে 400 ন্যানোমিটার। যেহেতু জুল একটি এসআই একক, তার জন্য এই ন্যানোমিটারকে আমরা করে নেব মিটারে, 10⁻⁹ মিটার। এবং এখানে আমরা আগের পড়লাম যে ধরি এক্সটি ফোটন কণার প্রয়োজন। একটি ফোটন কণার শক্তি আমরা দেখেছি ই সমান এইচ নিউ, অর্থাৎ এক্সটি ফোটন কণার শক্তি ই সমান এক্স এইচ নিউ। আর সি এর মানে তো আমরা পেয়েছি, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু এক্স এইচ ইন্টু সি বাই ল্যামডা। এইচ এর মান তোমরা নিজেরাও বসাতে পারো, অর্থাৎ এক্সের মান বেরোবে ই ইন্টু ল্যামডা ডিভাইড বাই সি ইন্টু এইচ। এই মানগুলি যদি আমরা বসাই তাহলে ই এর মান হলো 1, এটা 400 ইন্টু 10⁻⁹ গণিত, এখানে আর কিছু নেই,
এখানে থাকবে সি হচ্ছে 3 × 10⁸ আর এইচের মান যেটা প্ল্যাঙ্কের ধ্রুবক তার এসআই এককে আমরা বসাবো 6.626 × 10⁻34। এই মানটি করলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এভাবে কিন্তু সহজে আমরা নিউমেরিক্যালগুলো করতে পারবো। তাহলে এরপর আমরা পরবর্তী ক্লাসেই দেখাবো।